আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের চমৎকার ক্লাস উপহার নিয়ে। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের ফার্স্ট লেকচারে উপস্থিত আছি। আজকে আমাদের যেহেতু প্রথম ক্লাস এইটা, এই জন্য আজকে আমি তোমাদেরকে শিখাবো কিভাবে বাংলা দ্বিতীয় পত্র তুমি পড়বা। একটা সুন্দর সাজেশন দিব, একটা সুন্দর গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এবং আমাদের গ্রামার অংশটা আজকে আমরা শুরু করব ইনশাল্লাহ। প্রথম কথা হচ্ছে, বাংলা দ্বিতীয় পত্রের জন্য আমাদের সুন্দর একটা বই লাগবে। তো আমি সাজেস্ট করব তোমাদের সবাইকে, তোমরা যদি এই বইটা কিনে ফেলো, স্ক্রিনের সামনে তোমরা যে বইটা দেখতে পাচ্ছ বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ ও নিম্নিত, লেখা আছে আমাদের উত্তেজিত ব্যাচ এইচএসসি 27-এর। তো তোমরা যদি এই বইটা কিনো তাহলে বাংলা দ্বিতীয় পত্রের জন্য তোমার আর অন্য কোনো বই কেনার তেমন প্রয়োজন নাই ইনশাল্লাহ। আর আমি এই বইটা সম্পর্কেই তোমাদেরকে এখন একটু বর্ণনা করব, একটু তোমরা একটু মনে রাখবা, জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখবা তাহলেই হবে। আমি একজনকে লিঙ্কটা একটু শেয়ার করে আসতে চাচ্ছি। আসলে ও তেজস্ক্রিয় ব্যাচ স্টুডেন্ট, তো ওর আর কি হোয়াটসঅ্যাপে লিঙ্কটা শেয়ার করতে হয়। আমি একটু লিঙ্কটা শেয়ার করে আসি, মনে ছিল না, শেয়ার করে এসে দেন আমি তোমাদের ক্লাসে আবার মুভ করতেছি। একটু ওয়েট করো, আমি আছি, হোয়াটসঅ্যাপ থেকেই করতে হবে। জাস্ট একটু ওয়েট, আমি হোয়াটসঅ্যাপ থেকেই ওকে আমি দেখাচ্ছি, মানে ও হোয়াটসঅ্যাপ থেকে জয়েন করবে, তো এই জন্য। এই তো বেশিক্ষণ লাগবে না, আমি এখনই চলে আসতেছি ক্লাসে। ওকে, তো আমি চলে আসলাম ক্লাসে এই মুহূর্তে। আমি আবার শুরু করতেছি আমাদের আলোচনার মেন অংশ, দুঃখিত একটু মিস্টেক হওয়ার জন্য। ওকে, দেখতে পাচ্ছ তো এই যে বইটা, এটা আসলে আমাদের বোর্ড থেকে প্রকাশ করা কোনো বই না, এটা হচ্ছে একটা গাইড বই। এটা হচ্ছে রয়্যাল পাবলিকেশন থেকে প্রকাশ করা গাইড বই। এই বইটাই হচ্ছে বাংলা সেকেন্ড পেপারের জন্য সুন্দরভাবে সাজানো গোছানো, বাজারে পাওয়া বা লাইব্রেরিতে পাওয়ার একটা স্পেশাল বই। তো এই বইটা সবাই কিনে ফেলার চেষ্টা করবা। এই বইটার মূল্য প্রাইস আমি তোমাদের দেখাচ্ছি। বইটার যে প্রাইস সেটা হচ্ছে 400 টাকার মতো লেখা আছে গায়ের মূল্য। তো 400 টাকাও হতে পারে বা এর কমও হতে পারে, হ্যাঁ 400 টাকাই মেবি হবে, চেক, সমস্যা নেই। তো কম বেশি হতে পারে, নিয়ে নিও। আসলে এখন তো আমাদের এইচএসসি 2027 ব্যাচের ব্যাচ চলতেছে বর্তমানে, এই জন্য লেখা এইচএসসি 27। কয়েকদিন পর যখন তেজস্ক্রিয় ব্যাচ 28 চলে আসবে, তখন ওদের বই নতুন করে তৈরি করা হবে। যেমন আমাদের তেজস্ক্রিয় ব্যাচ স্টুডেন্ট মিম জয়েন করছে একটু আগে, থ্যাংক ইউ সো মাচ মিম, মেবি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ। তো তেজস্ক্রিয় ব্যাচের যে বই সেটা এখনও মার্কেটে পাওয়া যাবে না, কারণ ওদের এখনও কলেজে ভর্তি শুরু হয়নি। তো এটা পাওয়া যাবে বেশ 1 মাস পরই, হ্যাঁ। তেজস্ক্রিয় ব্যাচ, আমি নাম লিখে দিলাম মিমের। ওকে, থ্যাংক ইউ সো মাচ মিম, তেজস্ক্রিয় ব্যাচের স্টুডেন্ট জয়েন করছো, খুশি হলাম। আচ্ছা, তাহলে তো চলো আমরা এখন শুরু করি। হ্যাঁ, আমাদের ক্লাস শুরু করতে হবে, আমরা তো মূল আলোচনা এখনও শুরু করতেই পারিনি। তো এটা জাস্ট কিনে ফেলবেন রয়্যাল থেকে। এটা হচ্ছে প্রথম কাজ। বাংলা দ্বিতীয় পত্র পড়তে গেলে এরকম একটা সুন্দর বই আপনাদের সামনে থাকতে হবে। এক কথায় রয়্যাল গাইডটা কিনে ফেলবেন। সবাইকে আমার কথা বুঝতে পারছেন? আফিফা, ইমন, আরিফ, কায়ুম, মাহমুদা, রিয়াজ, শিমলা, সুমাইয়া, তানজিলা, বিথি, কুলসুম, মিম। ওকে, আচ্ছা। তো এখন চলো আমরা আমাদের এই যে বাংলা দ্বিতীয় পত্রের বইটা যে আমরা কিনবো, এটা প্রথম কথা বুঝতে পারলাম। এখন আমরা চলে যাচ্ছি। ভাইয়া আমার এআই ফাতা আছে, আচ্ছা যাই হোক, সমস্যা না, থাকুক। তবে এটা অনেক মানে স্পেশাল বই, চাইলে তোমরা নিতে পারো আর কি। তো লেখাই থাকবে যে দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশন লিমিটেড, এটা লেখা থাকবে। তো বই আজকে কি বায়োলজি নেবেন? হ্যাঁ, কি বললা? বায়োলজি ক্লাস? হ্যাঁ, বায়োলজি ক্লাস হবে 11টা বাজে ইনশাল্লাহ। এই ক্লাসটার পরেই হবে, শুরু হবে। ওকে,
আচ্ছা, তো যেটা বলতেছিলাম এটা হচ্ছে বই কেনার কথা। হ্যাঁ বলো। আমাদের কলেজের শিক্ষকরা বলে যে ইয়া কিনতে, লেকচার, অনুপম এগুলো কিনতে বলে। আচ্ছা আমি বলি, কথা হচ্ছে লেকচার বলো, অনুপম বলো, এগুলো তো আমি যদি কোচিংয়ে পড়াই, কোচিংয়ে তো অনেকগুলো গাইড আসে। তো আমি যখন একটা গাইডের কথা তোমাদের বলি, অবশ্যই এই গাইডটার কথা বলি অনেক চিন্তা করে, গবেষণা করে, কোনটা পড়লে তোমাদের ভালো হবে, কোনটা সবচেয়ে সহজ, কোনটা পড়লে মোটামুটি মানে কমফোর্টেবল, আমি সেটাই বলার চেষ্টা করি। যেমন বিগত ব্যাচে আমি তোমাদেরকে আইসিটির বিষয় বলছিলাম, সিস্টেকের বই কিনতে, আইসিটি গাইড বলছিলাম, নিউটন কিনতে। তো এগুলো কিন্তু অনেক গবেষণা যাচাই বাছাই করার পর তোমাদেরকে বলি। তো এক একজন এক একটা বলতে পারে, তাদের কাছে হয়তো বা সেই বইগুলো ভালো লাগে বা সেই গাইডগুলো ভালো লাগে, কিন্তু ব্যক্তিগতভাবে আমার কোনো স্বার্থ নাই এই গাইডগুলো কিনাইলে আমি কোনো কমিশন পাবো না, বা এই পাবলিকেশন থেকে আমাকে কোনো টাকা পয়সা দিবে না যে আমি এগুলো মার্কেটিং করতেছি তোমাদের জন্য। এটা কোনো মার্কেটিং না, এটা হচ্ছে জ্বলন্ত প্রমাণ। যদি এই বইগুলো দেখো, ফলো করো, অবশ্যই অবশ্যই তুমি ভালো রেজাল্ট করবা বা ভালো একটা প্রিপারেশন নিতে পারবে ইনশাল্লাহ। তো এটা মার্কেটিংয়ের জন্য আমি কখনো বলি না, আর আমি মার্কেটিং পছন্দ করি না। আমার কাছে যেটা মনে হয় সবচাইতে ইজি, যেটা পড়লে বাচ্চারা সহজে বুঝবে, বাচ্চাদের একবারে পানির মতো ইজি হয়ে যাবে, আমি সেই বইটা সাজেস্ট করি। হইতে পারে সেটা অনুপম, হইতে পারে সেটা লেকচার, হইতে পারে সেটা রয়্যাল পাবলিকেশন, বা হইতে পারে আমার নিজের তৈরি করা কোনো নোট বা কোনো গাইড ইটিসিটিসি। অর্থাৎ যেটা ভালো আমি সেটাই বলবো। কারণ কি, ভালোর কথা সবসময় বলতে হয়, খারাপের কথাও সবসময় বলতে হয়। যেটা ভালো সেটা সবাই চেষ্টা করবে ফলো করা, যেটা খারাপ সেটাকে বিরত থাকবে। বাস্তব হচ্ছে এটাই। এখন আমার কাছে ব্যক্তিগতভাবে বাংলার জন্য, বাংলার এই যে নিউটন বলো, তারপরে লেকচার বলো বা অন্য বলো, সেগুলোর চাইতে রয়্যালটা বেস্ট মনে হয়েছে বিদায় আমি তোমাদের সাজেস্ট করতেছি। এখন তোমাদের কাছে যদি এটা সাজেস্ট মনে না হয় যে স্যার এটা আমার কাছে ভালো লাগে না, আমার কাছে নিউটন ভালো লাগে, ওইটা ভালো লাগে, ওইটা ভালো লাগে, তোমাদের উইশ, তোমরা কিনতে পারো। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা সবচেয়ে ভালো মনে হয়েছে আমি সেটা তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। এটা হচ্ছে বাস্তব কথা, সত্যি কথা, অথেন্টিক কথা। এবার কি বুঝতে পারছো? উত্তরটা পরিপূর্ণভাবে ক্লিয়ার তোমাদের কাছে? ওকে, থ্যাংক ইউ। তো চলো আমরা শুরু করি। হ্যাঁ, আমরা এখন বায়োলজি না, বাংলা দ্বিতীয় পত্র সাবজেক্টটা পড়ার সিস্টেম আলোচনা করব। তো বোর্ড পরীক্ষা আমরা জানি 100 নম্বরে আমাদের কি হয়, পরীক্ষা এটা প্রশ্ন আসে। তো মান বন্টন তো আমি একটু দেখতেই পারি, চলো মান বন্টন তোমাদের একটু দেখা দিই। আজকে আমাদের ফার্স্ট ক্লাস, মান বন্টন বেশি বকর করবো না, জাস্ট আমি তোমাদের দেখাবো। মান বন্টনে ব্যাকরণ থেকে 30 নাম্বার আসবে, যেখানে আমাদের 6টা আইটেম দেওয়া থাকবে, প্রতিটা আইটেমে হচ্ছে 5 নম্বর করে, 5 6 30। আর নির্মিত অংশে আমাদের থাকবে মোট 70 নাম্বার, যেখানে আমাদের আইটেম থাকবে 7 থেকে 12। এখানেও মোটামুটি 6টা আইটেম থাকবে, প্রতিটা আইটেম আমাদের মোটামুটি 10 করে, কিন্তু রচনা অংশটা হচ্ছে 20 নাম্বার। এ হচ্ছে আমাদের 70। তো এইটা জাস্ট একটা ফ্লোর দেখাইলাম তোমাদের, যে এই গ্রামার অংশটা বা দ্বিতীয় পত্রটা এইভাবে আসে, 30 নাম্বার ব্যাকরণ আর 70 নাম্বার হচ্ছে লিখিত বা নিয়মিত। ব্যাস, এই 100 নম্বরের পরীক্ষা হয়। তো আশা করি এই মানবন্টনটা বুঝতে পারছেন। কিন্তু আমি এখন মেইন অংশে যাব। মানবন্টন জাস্ট তোমাদের দেখালাম, মেইন অংশটা হচ্ছে পরীক্ষার মধ্যে যে 1 থেকে 12টা আমাদের লিখতে হয়, এর মধ্যে কোনটা আমরা মেইন পার্ট লিখবো আর কোনটা আমরা অথবার উত্তরটা করব। এইটাই হচ্ছে মেইন সাজেশন আমাদের দ্বিতীয় পত্রের জন্য, বাংলা দ্বিতীয় পত্রের জন্য। তো এখন আমি যে এই মুহূর্তে যে কথাগুলো বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে একটু খেয়াল রাখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ আমাদের পরীক্ষার মধ্যে এই 1 নাম্বারটার মেইন উত্তর দিলে ভালো হবে নাকি অথবা দিলে ভালো হবে, ইটিসিটিসি। চলো আমরা শুরু করি। প্রথমত আমরা আমাদের একটা বোর্ড পরীক্ষার প্রশ্ন তোমাদের সামনে দেখাই, যে প্রশ্নটা দেখিয়ে তোমাদেরকে আমি পুরো 12টা আইটেম কিভাবে উত্তর করলে তুমি 100তে 100 মানে খুব সুন্দরভাবে ইজিলি পেয়ে যাবা, সেই বিষয়টা আর কি। ওকে, এই হচ্ছে আমাদের সেই স্পেশাল একটা বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন। আমি ঢাকা বোর্ড 25 সালে আসা প্রশ্নের প্যাটার্নটা দিয়ে তোমাদের সাজেশনটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো পরীক্ষার প্রশ্নটাই হচ্ছে ঠিক এইটা, বাংলা দ্বিতীয় পত্র, যেখানে সময় 3 ঘন্টা থাকবে আর পূর্ণমান হচ্ছে কি 100। তো আমাদের 1 থেকে 6 হচ্ছে গ্রামার, বাকি 7 থেকে 12 হচ্ছে কি নির্মিত পার্ট। প্রত্যেকটা নাম্বার কিন্তু 5 5 5 করে, 1 থেকে 6 যেই আইটেমটা থাকবে গ্রামারের প্রত্যেকটা কি 5 নাম্বার করে। এবার তোমরা প্রশ্নের প্যাটার্নটার দিকে তাকাবা, 1 থেকে 12টাই আমি আলোচনা করব, মনোযোগ দিতে হবে অংশটার দিকে। সবার এখানে কি ক্লিয়ার স্পষ্ট দেখা যাচ্ছে?
সব কিছু কি ঠিকঠাক আছে? আমাকে একটু বইলো। জি ভাইয়া ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো আমি একটু জুম করে আমাদের একবারে যে পরীক্ষার প্রশ্ন আসে সেই প্রশ্নটাই হুবহু এটাই, জাস্ট খেয়াল করো। আমরা একবারে প্রথম প্রশ্নটার দিকে তাকাবো, 1 নাম্বার দিয়ে যে প্রশ্নটা আমাদের পরীক্ষার মধ্যে এসেছে। এভাবেই কিন্তু আমাদের পরীক্ষা আসবে, কলেজের পরীক্ষা হোক বোর্ড পরীক্ষা হোক এভাবেই আসবে। 1 নম্বরের মধ্যে 2টা প্রশ্ন, একটা হচ্ছে ক অথবা দিয়ে খ। ক এর মধ্যে বলতেছে উদাহরণ সহ স্বরেয় ধ্বনির উচ্চারণের 5টি নিয়ম লিখো। এটা হচ্ছে ক প্রশ্ন, অর্থাৎ স্বরেয় ধ্বনির উচ্চারণ করতে গেলে 5টা নিয়ম আছে, সেই নিয়ম 5টা কি কি সেটা লিখতে হবে উদাহরণ সহ। এটা হচ্ছে 1-এর ক প্রশ্ন। সবাই কি প্রশ্ন বুঝতে পারছো? কথা বলতে হবে প্লিজ, দ্রুত রেসপন্স করবা। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এখন কথা হচ্ছে 1-এর খতে কিরকম প্রশ্ন আসছে? অথবা দিয়ে বলতেছে 1-এর খতে যে কোনো 5টি শব্দের উচ্চারণ লিখো। এখানে আমাদের 1 2 3 4 5 6 7 8 মোট 8টা শব্দ দেওয়া থাকবে। এইখান থেকে যে কোনো 5টা, যে 5টা আমার কাছে সহজ মনে হয় সেই 5টায় আমরা লিখব। তবে এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো উচ্চারণ করতে গেলে কিভাবে আমরা উচ্চারণ করি সেটাকে আমাকে খাতায় ফুটিয়ে তুলতে হবে। অর্থাৎ আমাকে শুধু শুধু অধ্যক্ষ ইতিমধ্যে এগুলো লিখলে হবে না, এগুলো লিখার পর এগুলোর উচ্চারণটা আমরা কিভাবে করি, মুখের মধ্যে কোন জায়গার মধ্যে বাজে উচ্চারণগুলো, কিভাবে হসন্ত হয়, তালবস্য হয়, দন্তাস্য হয়, দ্বিত্ব হয়, এগুলো কিভাবে হয় সেগুলো আমাদের লিখতে হবে। মূল কথা হচ্ছে এইখান থেকে যে কোনো 5টা শব্দের সঠিক উচ্চারণটা আমরা খাতার মধ্যে লিখে দিব। এ হচ্ছে অথবা দিয়ে দ্বিতীয় প্রশ্নর প্যাটার্ন, মানে 1 নংয়ের খ নং প্রশ্নটার প্যাটার্ন। সবাই কি প্রশ্নের প্যাটার্নটা বুঝতে পারছো? খ নংটা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে 5-এর মধ্যে 5 পাওয়ার জন্য আমরা কি ক নং উত্তর দিব নাকি অথবার খ নংটা দিব? এই টেকনিক আমি তোমাদের শিখা দিই। আমরা সব সময় এই 1 নং প্রশ্নের ক এর প্রশ্নের উত্তরটা করব সব সময়, তাহলে আমরা 5-এর মধ্যে 5 পেয়ে যাবো ইনশাল্লাহ। যদি কেউ চাও যে স্যার আমার আসলে অথবার উত্তরটা অনেক সহজ মনে হয়, তুমি তাহলে অথবা আর উত্তর দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু এই অথবার উত্তর করতে গেলে তোমাকে এতগুলো শব্দের উচ্চারণ মুখস্থ করতে হবে, পরীক্ষা কমন না আসলে লিখতেই পারবা না, তখন কিন্তু তুমি ধরা খাবা। তো এত প্যারাশানি নিয়ে লাভ নাই, এত প্যারা নিয়ে লাভ নাই। যেই টপিকটা পড়লেই হাতে গোনা কয়েকটা প্রশ্ন পড়লেই সেখান থেকে ঘুরিয়ে ফিরে প্রতি বছর প্রশ্ন আসে, সেগুলো পড়ে ফেলবো। আর এই জন্য আমরা 1 নং প্রশ্নের সবসময় ক নং উত্তর করার চেষ্টা করব। কথা কি বুঝতে পারছো যা বললাম? থ্যাংক ইউ। আমরা কিন্তু চাইলে ক অথবা খ যে কোনো একটা উচ্চারণ লিখতে পারবো, 2টা লেখা হবে নাকি, 2টা লিখলে হবে না, হয় তুমি ক উত্তর করবা অথবা খ। এজন্য অথবা দিয়ে প্রশ্নগুলো সাজিয়ে দেওয়া আছে। আমাদের 1 থেকে মোটামুটি 11 পর্যন্ত সবগুলো প্রশ্নেরই অথবা দেওয়া আছে। তোমার কাছে যেটা ভালো লাগবে সেই আইটেমটাই পরীক্ষা উত্তর করবা। তো 1 নাম্বারের জন্য 1 নং প্রশ্নের সঠিক উত্তরের জন্য সবসময় আমরা কত নং বাছাই করব? ক নং বাছাই করব। ওকে, এরপরে 2 নং প্রশ্নটা কীরকমভাবে আসে? 2 নং প্রশ্নের মধ্যে 2টা ক্যাটাগরি থাকে, ক দিয়ে একটা প্রশ্ন হয়, খ দিয়ে। কতে লেখা আছে উদাহরণ সহ বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম লেখো। অর্থাৎ বাংলা লেখার সময় আমরা যে বানান ভুল করি, তো বাংলা বানানের যে ভুলের 5টা নিয়ম আছে, বা বাংলা বানান সঠিক করে লেখার যে নিয়ম আছে 5টা, সেই 5টা নিয়ম কি কি লিখে দাও উদাহরণ সহ। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। অথবা যে প্রশ্নটা খ নং, সেটা হচ্ছে নিচের যে কোনো 5টা বানান থাকবে অশুদ্ধ, এগুলোকে শুদ্ধ করে লিখতে হবে। কি বললাম? আমাদের নিচের মধ্যে এখানে কি থাকবে? 8টা থাকবে, 8টা শব্দ থাকবে। এই 8টা শব্দটাই হচ্ছে অশুদ্ধ। অশুদ্ধ মানে হচ্ছে গিয়ে ভুল। তো এই ভুল বানানগুলোকে শুদ্ধ করে লিখতে হবে। তো যে কোনো 5টা লিখলেই তোমার 5-এ 5 হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে পরীক্ষার মধ্যে কোন শব্দগুলো দিবে এটা তো আমরা আগে থেকে জানি না, এই জন্য হিউজ পরিমাণ শব্দের বানান তোমাকে শিখতে হয়। তো এত প্যারা নিয়ে লাভ নাই,
এইখানেও তুমি যে কাজটা করবা, 2 নং প্রশ্নের জন্য সবসময় ক নং উত্তর করার চেষ্টা করবা। ক নং ক্যাটাগরির প্রশ্নের উত্তরটা সবসময় করবা 2 নং এর জন্য, তাহলেও তোমার কাছে একবার ইজি হয়ে যাবে 5-এ 5 পাওয়া। সবাই কি 2 নং এর প্রশ্নের প্যাটার্ন উত্তর করার নিয়ম বুঝতে পেরেছ? আমার আসলে ওয়াইফাই কানেকশন ডিসকানেকশন হয়ে গিয়েছে, একটু ওয়েট করি আমরা। হয়ে গেল, কিছুই তো আসে না। আসবে, সরি আসলে আমার ওয়াইফাই বন্ধ হয়ে গিয়েছিল, দুঃখিত। আসবে, কোনো সমস্যা হচ্ছে? সরি ফর মিস্টেক, আমার ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গিয়েছিল এই জন্য, বুঝছো? ওয়েট করো, যখন দেখবা আমার স্ক্রিন অফ হয়ে গেছে মনে রাখবা আমার হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে। আমি এখন আবার ওয়াইফাই চালু করতেছি, হঠাৎ করে ওয়াইফাই আর কি বন্ধ হয়ে গেছিল। এখন আমি এমবি দিয়ে আছি আর কি, হ্যাঁ এমবি দিয়ে আছি, একটু পরে ওয়াইফাই অন করে আবার শুরু করব, তারপর আমি আলোচনা করি। আপাতত প্রাথমিক যে ধারণাটা দিয়েছি মোটামুটি তো বুঝতে কোনো সমস্যা হয় নাই। 1 আর 2 বুঝতে তো পারছো নাকি? কোন গুণগুলো উত্তর করবা? 1 আর 2 কমপ্লিট তো সবার এখানে? ওকে, তো একটু সময় লাগবে আমাদের, আজকে যেহেতু ফার্স্ট ক্লাস তো একটু সময় সাপেক্ষ এই ক্লাসটা। প্রথমত সাজেশন বুঝা দিতে সময় লাগে, তো দেন মেন পড়াটা বুঝতে পারলেই মানে মেন পড়াটা পড়তে পারলেই আমাদের আনন্দ লাগবে এই আর কি। ওকে, তো 1 আর 2 থেকে আমরা স্কিপ করে 3 নংয়ে চলে আসব। এখন 3 নং প্রশ্নটা আমাদের কীরকমভাবে পরীক্ষা আসে এটাই তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এই মুহূর্তে। 3 নংয়েও 2টা প্রশ্ন থাকে, ক দিয়ে লেখা থাকে উদাহরণসহ ক্রিয়াপদের শ্রেণীবিভাগ আলোচনা করো, আর খ দিয়ে লেখা থাকে নিম্নে যে কোনো 5টি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশ করো। এখানে 8টা মোট শব্দ থাকবে বা বাক্য থাকবে, সরি, এই 8টা বাক্য থেকে যে কোনো 5টা বাক্য তুমি কি করবা, সঠিকভাবে লিখবা। ব্যাকরণিক শব্দ শ্রেণী কী, এবার কীভাবে লেখে এগুলো আমি পরে পড়াবো, তখন বুঝতে পারবা। আপাতত মনে রাখবা যে এখানে 8টা আছে, এখানে এর মধ্যে যে কোনো 5টা দিলেই আমাদের 3 নং উত্তর হয়ে যাবে। তো আমি একটু আবার ওয়াইফাই কানেকশন চালু করতেছি, একটু ওয়েট করো, হ্যাঁ একটু মনোযোগ দিও, বুঝতে সমস্যা হলে আমাকে বইলো। আমি একটু ওয়াইফাই কানেকশনে আবার অন করতেছি, জাস্ট একটু ওয়েট। হ্যাঁ আচ্ছা, তো ওয়াইফাই চলে আসছে, এখন আমরা আবার ক্লাস অন করলাম ওয়াইফাই দিয়ে। আচ্ছা, এবার একটু আমাকে জানাও বর্তমানে আমার কথাগুলো তোমাদের এখানে ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, বা স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা, সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ আমি শুনতে পাইনি, কুলসুম মেবি কিছু বলছো, ঠিক আছে সবকিছু? দেখা যাচ্ছে না, ও যাচ্ছে, এখন যাচ্ছে। আচ্ছা আমি জুম করি একটু, দেখা যাবে আশা করি। ওয়াইফাই চালু করছি, এখন কি দেখা যাচ্ছে? ওকে, তা চলো আমরা শুরু করি। হ্যাঁ হ্যাঁ আমরা শুরু করি, আমাদের যেহেতু ক্লাস চলতেছে এখন আমরা শুরু করলাম, স্টার্ট করি। দেখো, তো এই 3 নংয়ের জন্য আমরা কি ক উত্তর করব নাকি খ উত্তর করব? এই 3 নং প্রশ্নে 5-এ 5 পাওয়ার জন্য সবসময় এই খ উত্তর করবেন, অলওয়েজ খ। এই খগুলাই অনেক কম সময় ইজিলি সলভ করা যায়, কিন্তু ক নংগুলো লিখতে গেলে 2 থেকে 3 পৃষ্ঠা লাগবে, অনেক বড় বড়। তো এই 3 নংয়ের জন্য আপনারা ক উত্তর দিবেন না, খ উত্তর দিবেন। বলো স্যার, এই 3 নম্বরের জন্য ঘর উত্তর দেব, ঠিক আছে, কিন্তু ওই 1 আর 2 এর জন্য পড়া দিতাম, তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে স্যার একদম ফোন ছিল তো, বাট এই জন্য আচ্ছা আমি পরে আমি টাইপ করে লিখে দিব, হ্যাঁ কোন কোন প্রশ্নের মেইন উত্তর দিবা, কোন কোন প্রশ্নের অথবা দিবে, আমি টাইপ করে হোয়াটসঅ্যাপ মেসেজে পাঠিয়ে দিব না, আপাতত মনে রাখবা। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, প্রথম কি কোন টপিক শুরু করেন আপনি? সমাস? না না সমাস না, একবারে শুরু থেকে আমরা যাব, এই যে আমরা এই যে উচ্চারণের নিয়ম থেকে যাব, আমাদের ফার্স্ট ক্লাস তো বাংলা সেকেন্ড পেপার, এখান থেকে যাব, তারপরে এখানে, তারপরে এখানে, তারপর হচ্ছে পরবর্তী অংশ। সমাস তো পরে, আরও দেরি আছে সমাসে, বুঝছ? আচ্ছা আমি একটু আলোচনা করি, বর্তমানে সাজেশনের অংশ আছি তো সাজেশনটা আলোচনা করি যতটুকু সময় পাচ্ছি, খেয়াল করো সবাই। তো 3 নাম্বার গেল, 3 নাম্বারের জন্য আমরা অথবা উত্তর করব যে কোনো 5টা, যে 5টা আমার কাছে ইজি লাগবে সেই 5টা। ওকে, 3 নাম্বার শেষ, 4 নাম্বারে শিফট করলাম।
4 নাম্বার প্রশ্নের মধ্যে 2টা পার্ট। ক নংয়ে আসতেছে কি, বাংলা ভাষায় উপসর্গের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। আর খ নংয়ে আসতেছে যে কোনো 5টি শব্দের ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। এইবার আমাদের প্রতিটা বছর বাচ্চাদের মধ্যে এই 4 নাম্বার প্রশ্ন উত্তর করতে গিয়ে সবচেয়ে প্যারা খাইতে হয়, কারণ 4 নং প্রশ্নের ক নংগুলো এত বড় বড় হয়, বাচ্চারা দিতেই চায় না। এটা বাদ দিয়ে বাচ্চারা সমাস দেওয়ার চেষ্টা করে, এই যে সমাস দেওয়ার চেষ্টা করে। তবে এই সমাসটা কিভাবে আমাদের লিখতে হবে, ব্যাস বাক্য কীভাবে লিখতে হবে, সমাসের যেই প্রকৃতি কীভাবে লিখতে হবে, এগুলো পড়তে পড়তেই বাচ্চাদের মধ্যে একবারে নাজেহাল অবস্থা। তো 4 নংয়ের জন্য আমরা কোনটা উত্তর করব, ক নং নাকি খ নং? দুইটাই তো আমাদের কমপ্লেক্স, তাই না? তো দুইটা কমপ্লেক্স হওয়া সত্ত্বেও এই 4 নং প্রশ্নে 5-এর মধ্যে 5 পাওয়ার জন্য সবসময় অথবার উত্তর দিবা, সমাস এর উত্তর দিবা। যে কোনো 8টা শব্দ থাকবে, এই 8টা শব্দের যে কোনো 5টা শব্দের সঠিক সমাস লিখবা ব্যাস বাক্য সহ, তাহলে তুমি 5-এ 5 পেয়ে যাবা। যদিও এই সমাসটা বের করা একটু কষ্টকর, তারপর আমি যখন মেন ক্লাসে পড়াবো, প্র্যাকটিস করাবো, তখন আস্তে আস্তে বুঝতে পারবে ইনশাল্লাহ। তো আপাতত যেটা বললাম, 4 নংয়ের জন্য তোমরা অথবার উত্তর বাছাই করবা, অথবার যে খ নং সেটা উত্তর দিবা সব সময়। সবাই কি এই সাজেশনটা বুঝতে পেরেছো? সবাইকে বলতেছি একটু রেসপন্স করতে হবে। বুঝতে পারতেছো আমার কথা? ওকে, থ্যাংক ইউ। এবার চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী অংশ। তো আমাদের এখন পরবর্তী যে অংশ সেটা কি, পরবর্তী অংশটা হচ্ছে 5 নং। এইবার চলো 5 নংয়ে আমরা যাই। 5 নংয়ের মধ্যেও কিন্তু আমাদের সেম কাহিনী, ক একটা প্রশ্ন, খ আরেকটা প্রশ্ন, যে কোনো একটা উত্তর দিবা, তাই না? এখন কোনটা উত্তর দিব? 5-এর মধ্যে প্রথমে আসতেছে বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ আলোচনা করো। আর অথবার মধ্যে লেখা আছে খ নংয়ে নির্দেশ অনুসারে যে কোনো 5টি বাক্যান্তর করো, মানে বাক্যের এক রূপ থেকে আরেক রূপে কি করো, রূপান্তর করো। এখন এই যে 5 নং, এই 5 নং এর মধ্যে কোনটা ইজি? আচ্ছা, এখন একটা বিষয় বলি। হ্যাঁ, কি বললাম? হ্যাঁ, অথবাটা ইজি। হ্যাঁ, অথবাটা ইজি, অথবাটাই সহজ। বাক্যের যে গঠন বর্ণনা করা, যদি এটাই আসতো, শুধুমাত্র যদি এটাই আসতো, বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ বিশ্লেষণ করো, তাহলে কিন্তু এটা খুবই সহজ ছিল, তখন আমরা ক নংই দিতে পারতাম। কিন্তু আসলে 5-এর মধ্যে ক নংয়ে এটা সবসময় আসবে না। তারপরও আমি একটু আবার এই অংশের মধ্যে দেখি যে আমাদের ক নংয়ের যে অপশনগুলো, সেগুলো মোটামুটি আমাদের বড়ই হয়, আর হচ্ছে খ নং যেগুলো সেগুলো কি হয়, ছোট হয়। আচ্ছা, এখন এই জায়গার মধ্যে আমি তোমাদের একটু বলতেছি কোনগুলো উত্তর করলে ভালো হয়। আসলে আমাদের সময় সাপেক্ষ, তো সেক্ষেত্রে তো আমি এখানে যেটা তোমাদেরকে বলি, 5 নাম্বারের জন্য আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করতে পারি, তোমরা যদি পারো 5 নংয়ের মধ্যে ক এর যেই ক্যাটাগরিগুলো আছে, এখানে তো বেশি প্রশ্ন নাই, খুবই কম প্রশ্ন। তোমরা যদি এই ক নংয়ের যেই ক্যাটাগরি প্রশ্নগুলো পরীক্ষা আসার মতো, যদি এগুলো একটু মোটামুটি বড়, যদি এগুলো তোমরা আয়ত্ত করতে পারো সহজে, তাহলে তোমরা 5-এর জন্য ক নংটা উত্তর করতে পারো। যদি দেখো যে না, এগুলো অনেক বড় বড় মনে থাকে না, সেক্ষেত্রে তোমরা খ নংটাই দেওয়ার চেষ্টা করবা সবসময়। তবে খ নং দিতে গেলে তোমাকে কিন্তু অনেক কষ্ট করতে হবে, কারণ আমরা খ নংয়ে যে ইংরেজি গ্রামার, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়ছিলাম না, অ্যাসার্টিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, সেইগুলাই হচ্ছে বাংলার এই অংশগুলো। অর্থাৎ একটা প্রশ্ন দেওয়া থাকবে, একটা বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যটাকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করবা, বিস্ময়বোধক বাক্যে রূপান্তর করবা, সরল বাক্যে রূপান্তর করবা, জটিল বাক্যে, যৌগিক বাক্যে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, যেগুলো আমরা গ্রামারে শিখছিলাম, এইখানে সেগুলোই বাংলার মধ্যে আছে, জাস্ট এখন বাংলায় আমাদের রূপান্তর করতে হবে। এই জন্য আমাদের দেখা যায় মাঝে মধ্যে এই খ নং পার্ট আমরা অনেকেই ভালো করে লিখতে পারি না, বা গ্রামার একটু ভুল হয়ে যায়। বাংলাটা খুবই কষ্টকর মনে রাখা, ইংলিশটা সহজ, কিন্তু বাংলাটা রূপান্তর খুবই কষ্টকর, বাক্যান্তর করাটা কষ্টকর হয় অনেক ক্ষেত্রে।
সেক্ষেত্রে আমি সাজেস্ট করি যে ক নংটাই তোমরা উত্তর দিবা। তবে যদি তোমাদের কাছে মনে হয় যে না স্যার আমার ক নংটা ভালো লাগে না, খ নংটাই ভালো লাগে, সেক্ষেত্রে খ নং দিতে পারো। তবে আমি এখানে 50-50 5 নম্বরের জন্য 50-50 উত্তর দিচ্ছি। তোমরা চাইলে ক নং দিতে পারো অথবা খ নং দিতে পারো, যেইটা তোমাদের কাছে সহজ লাগে সেইটাই দিতে পারো। কথা কি বুঝতে পারছো? 50-50, আমি বলতেছি না যে এটাই দিতে হবে এটাই দিতে হবে। তোমাদের পড়ার প্যাটার্ন অনুযায়ী, বোঝার ধরন অনুযায়ী তোমরা কও দিতে পারো অথবা খও দিতে পারো, তোমাদের উইশ। আচ্ছা 5 গেল। এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী 6 নাম্বার যে প্রশ্ন, সেখানেও আমাদের 2 ক্যাটাগরির প্রশ্ন। এর মধ্যে ক নংয়ের মধ্যে আছে যে অনুচ্ছেদের অপপ্রয়োগ সংশোধন। একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেই অনুচ্ছেদটাকে আমাকে কী করতে হবে, এটা শুদ্ধ করে লিখতে হবে। তো খ নং যেটা আছে 5টি বাক্য শুদ্ধ করে লেখা, এই খ নংটাই দিবা সবসময়। ক নংটা না দিয়ে খ নং দিবা। যে কোনো 5টা বাক্য অশুদ্ধ আছে শুদ্ধ করে দিবা, এটা সবচেয়ে সহজ। 6-এর মধ্যে আমরা কি উত্তর দিব? খ নং উত্তর দিব। ক নং উত্তর দেওয়ার প্রয়োজন নাই, ক নংয়ে মাঝে মধ্যে ভুল হয়, কনসেপ্ট ধরতে ভুল হয়, কিন্তু খ নংয়ের যে অপশন এটা কি একবারে ইজি। আমরা অলওয়েজ খ নং উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই কি বুঝতে পেরেছ? 6-এর আমরা কত নং উত্তর দিব সবসময়? খ অথবা উত্তর দিব। মন থাকবে, রেসপন্স করতে হবে তাড়াতাড়ি। বুঝতে পারছেন? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা জি স্যার। ওকে, তাহলে এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী। এই আমাদের গ্রামার শেষ, 6টা গ্রামার এখানেই শেষ। এখন আমরা যাব নিয়মিত অংশের আলোচনায়। তো নিয়মিত অংশ থেকে আমরা আসলে কীভাবে উত্তর করব, এখন আমি সেটা নিয়েই তোমাদের কাছে আলোচনা করি। খেয়াল করো, নির্মিত অংশের মধ্যে আমাদের যখন 7 নম্বর প্যাটার্নে আমরা আসব, 7 নং, একটু মনোযোগ দিও। হ্যাঁ, আমি একটু ঠিকঠাক করতেছি, একটু ওয়েট, দেখা যাচ্ছে মেবি। হ্যাঁ দেখো, একটু মনোযোগ দাও। আমাদের এই যে নির্মিত অংশ 7 নাম্বার থেকে শুরু, 7 নাম্বারের মধ্যে 2টা ক্যাটাগরি প্রশ্ন। ক নংয়ে আসে যে কোনো 10টি শব্দের পারিভাষিক শব্দ লিখবা। এখানে মোট আমাদের শব্দ থাকবে 1টা 2টা 3টা 4টা 5টা, তারপর হচ্ছে 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15টা, মোটামুটি 15টার মতো থাকবে। আমাদের 15টার মতো শব্দ দেওয়া থাকবে। এইখান থেকে যে কোনো 10টা শব্দের আমাদের কি লিখতে হবে? পারিভাষিক শব্দ লিখতে হবে, মানে বাংলা অর্থগুলো লিখতে হবে। তো সব সময় এই 7 নাম্বারে 10-এ 10 পাওয়ার জন্য সবসময় আপনারা ক নং উত্তর দিবেন। ক নং, খ নং উত্তর দিবেন না জীবনেও। খ নং হচ্ছে একটা ইংরেজি সেন্টেন্স লেখা থাকবে প্যাসেজের মতো, সেটার বাংলা অনুবাদ লিখতে হবে। এটা লেখার কোনো প্রয়োজন নাই, এটা লিখতে গেলেই 10 নাম্বার থেকে কমে যেতে পারে নাম্বার, দরকার নাই রিস্ক নেওয়ার। সবসময় 7-এর ক নং দিবেন, চাক্কা নাম্বার। 1টা হইলে 1 নাম্বার, 2টা হইলে 2 নাম্বার, 3টা হইলে 3 নাম্বার, এত সহজ নাম্বার পাওয়া যায় না। তো সবসময় 7 নং যে প্রশ্ন তার ক নং উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ক নং মনে থাকবে সবার? তাড়াতাড়ি বলো। ওকে, থ্যাংক ইউ। এবার আসি 8 নংয়ে। থ্যাংক ইউ। 8 নংয়ে, 8 নংয়ের মধ্যে 2টা প্রশ্ন। ক নংয়ে আসতেছে যে কোনো ঐতিহাসিক স্থানে ভ্রমণের ঘটনা নিয়ে দিনলিপি রচনা করো। দিনলিপি। আর অথবার প্রশ্ন হচ্ছে গিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। প্রতিবেদন মনে রাখবা। এই 8 নংয়ে 10-এ 10 পাওয়ার জন্য প্রতিবেদন লিখতে গেলে অনেক বড় হয়। প্রতিবেদন না লিখে সবসময় কি লিখবা? দিনলিপি লিখবা। দিনলিপি রচনা করবে, এটা লিখবা। অর্থাৎ 8 নং প্রশ্নে আমরা কি দিব? ক নং উত্তর দিব। 8 নং প্রশ্নে কি দিব? ক নং দিব, দিনলিপি উত্তর দিব, খ নং দিব না। আচ্ছা, সবাই কি বুঝছেন? কারো কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, আমি একটু জুমটা ঠিক করি। আগে জুমটাই ঠিক ছিল, একটু বেশি করতে গিয়ে অবস্থায় গেছে অন্যরকম। একটু ওয়েট, আমি জুমটা একটু ঠিক করে নিই। হ্যাঁ, এ হচ্ছে অবস্থা, আগেরটাই ঠিক ছিল একটু। আচ্ছা, একটু ওয়েট, আমি জুমটা তো আসলে ইয়া করা যায় না, এই হচ্ছে সমস্যা। জুমটা পুরোপুরি ইয়া হইলে ভালো আছে। এবার হয়েছে, দেখো 8 নাম্বার গেল। এবার হচ্ছে 9 নাম্বার।
9 কর মধ্যে আসতেছে মোবাইল ফোনের অপব্যবহারের ক্ষতিগুলো উল্লেখ করে বন্ধুকে একটি ইমেল প্রেরণ করো। এই যে আমরা ইংলিশে ইমেল লিখি না, ইমেল @gmail.com ফ্রম টু, সেই ইমেল আর কি, এটা বাংলা লিখতে হবে। এটাকে বলা হয় বৈদ্যুতিক চিঠি বা বৈদ্যুতিক চিঠি, একটা কিছু হবে, বাংলা উচ্চারণটা পুরোপুরি খেয়াল আসছে না, সরি। তো 9 মধ্যে আমাদের একটা আছে কি ইমেল প্রেরণ করা, আরেকটা হচ্ছে কি আমাদের আবেদনপত্র রচনা করা। তো এর মধ্যে আমরা সবসময় কোনটা দিব, আমরা এই জায়গার মধ্যে ইমেলটা দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ ক নং প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে যদি কেউ চাও স্যার যদি আবেদনপত্র দরখাস্ত লিখতে আমি ভালো পারি, সেটাও দিতে পারো। এখানেও 50-50, 5 নম্বরে যেমন 50-50 ছিল, এখানেও 50-50। ইমেলের মধ্যে কিছু নিয়মকানুন থাকে, যদি নিয়মগুলো ভুলে যাও, যদি সন্দেহ লাগে স্যার নিয়মগুলো ভুলে যেতে পারি, মনে থাকবে না সহজে, সেক্ষেত্রে ইমেল স্কিপ করে দিতে পারো কি আবেদন রচনা, অর্থাৎ দরখাস্তের মতো যেটা আর কি। অথবা যদি চাও যে স্যার ইমেলটা ভালো লাগে আমরা ইমেলই দিতে চাই, দিতে পারো। তবে এটা তোমাদের ইচ্ছা, যখন তোমরা পড়বা, আমরা তো সবই পড়াবো তাই না। এই যে 1 থেকে 12টা যে আইটেম, আমরা কগুলোও পড়াবো, তোমাদের খগুলোও পড়াবো। এখন যেইটা পড়া তোমাদের কাছে স্যাটিসফাই মনে হবে, পরীক্ষা তুমি সেটাই দিবা বা সেটাই বেশি বেশি পড়বা, প্র্যাকটিস করবা। তো এই জন্য বললাম 9 নম্বর হচ্ছে 50-50। 9-এর মধ্যে চাইলে তুমি ক নংও লিখতে পারো অথবা চাইলে খ নংও লিখতে পারো, যেটা তোমার কাছে কমফোর্টেবল লাগবে সেটাই লিখবা, 10-এ 10 পেয়ে যাবে ইনশাল্লাহ। মন থাকবে সবার এতটুকু, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, পরবর্তীতে 10 নম্বরে যাচ্ছি। 10 নম্বরে 2টা পার্ট, একটা হচ্ছে কতে আসে সারাংশ লেখো অথবা সারমর্ম লিখো, আমাদের অথবা দিয়ে আসে ভাব সম্প্রসারণ, খতে ভাব সম্প্রসারণ লিখো। এই জায়গার মধ্যে 10-এ 10 পাওয়ার জন্য সব সময় আমরা লিখব ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ কেন? ভাব সম্প্রসারণ লিখলে কমপক্ষে 2 পৃষ্ঠা লিখতে পারবা, কম হলে 2 পৃষ্ঠা, 10 পাওয়া খুবই ইজি। কিন্তু সারাংশ লিখলে তোমাকে অর্ধেক পেজে লেখা শেষ করতে হবে, অর্ধেক পৃষ্ঠা। 1 পৃষ্ঠা হইলেও অনেক বড় হয়ে যায়, সারাংশ মানে হচ্ছে একবারে সংক্ষিপ্ত, অর্ধেক পেজে একবারে পয়েন্ট টু পয়েন্ট কথাগুলো লিখতে হবে। এখন একটা বিষয় চিন্তা করো, 10 নম্বরের একটা আইটেম অর্ধেক পেজ লিখছো, তোমাকে 10-এ 10 দিবে? জীবনও না। তুমি এত সুন্দর লিখতে আসলে পারবা না কখনো, এত সাহিত্যবিদ তুমি হয়ে যাও নাই, আমরা সাহিত্যবিদ হয়ে যাই নাই বাংলার মধ্যে। বাংলা এমন একটা সাবজেক্ট যেটা পড়লেই আমাদের মাথা ঘুরায়। আমি যে ভার্সিটিতে বাংলা পড়ছি, আমার ভার্সিটিতে একটা বাংলা কোর্স, এই বাংলা কোর্সে আমি যখন বাংলা পড়তে গেছি, সনেট পড়ানো হয়েছিল, সনেট। তোমরা পড়ছিলা কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্তের যে সনেটের ইতিহাস, সনেট কবিতা পড়ছো তোমরা? হ্যাঁ, তো হ্যাঁ, ওই সনেটের মধ্যে অনেক মাত্রা থাকে, 14 মাত্রা, 14 পঙ্গতির, এগুলো আমাদের ভার্সিটি লেভেলে শেখানো হয়েছে। তো সেগুলো পড়তে গেছি যখন, মাথা ঘুরতেছিল, কি লেখে, আকার রসিকারও না, কি ডিজাইন করে, এই মাত্রা সেই মাত্রা, এই লাইনের মধ্যে এইটা বলছে, ওই লাইনে ওই বলছে, মানে মাথা পুরো ঘুরে গেছে। মনে হচ্ছে আমি তো সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তো সিএসসি ডিপার্টমেন্টের মধ্যে সবচেয়ে কঠিনই লাগছে, পড়ছিলা? হ্যাঁ, তো সিএসসি ডিপার্টমেন্টের মধ্যে সবচেয়ে কঠিন লাগছে বাংলা কোর্সটা। বাংলা এত কঠিন লাগছে, গ্রামার আমার দেখে মাথা ঘুরতেছে, কি পড়াইতেছে এগুলো। তো এই জন্যই বলা হয় যে বাংলা গ্রামার ইংরেজির চাইতেও কঠিন, যদি তুমি সেই জায়গায় মতো শিখতে চাও। তো এই জন্যই বলা যে বাংলার মধ্যে রসকস আমরা উঠাইতে পারি না, রসকসের যেই বিষয়টা আমরা তুলে ধরতে পারি না খাতার মধ্যে, কারণ বাংলা সাহিত্যে কিন্তু তেমন পারদর্শী না। বাংলা সাহিত্যে যারা পারদর্শী তারা লেখক, কবি, ইটিসি। তো আমরা তো সেরকম কিছু না, আমরা সাধারণ বাচ্চা কাচ্চা স্টুডেন্ট। তো এই জন্য আর কি বাংলা ভাষায় তেমনভাবে বলতেও পারি না, ভালো করে লিখতেও পারি না। বাংলা ভাষা তো আমরা বলতে পারি, কিন্তু বাংলার যে একটা ধারাবাহিক নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী বলতে পারি না আর কি। আকার রসিকার অনেক কিছু ভুল টাল হয়, অনেক কিছু আমরা ভুল বলি, কারণ আঞ্চলিক ভাষা আমরা শিখা অভ্যস্ত, তো এই জন্য। তো যাই হোক, মূল কথায় আসি, ক্লাসের রেকর্ড সেভ করবো একটু পরেই। এরপরে 5 মিনিট পর আমাদের বায়োলজি স্পেশাল ক্লাস হবে, সেই ক্লাসে আসবে ইনশাল্লাহ। তো 10 নম্বরের জন্য আমরা অবশ্যই কী করব, ভাব সম্প্রসারণ উত্তর করব। সবাই কি বুঝতে পারছো 10 নম্বর আইটেমটা? তাড়াতাড়ি বলতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে 11 নাম্বার। 11 নাম্বারের মধ্যে, হ্যাঁ আমাদের সময় কম, যে কোনো সময় ক্লাসের লিঙ্ক কেটে যেতে পারে, মনে রাখবা
11 নম্বরের মধ্যে আমাদের ক আছে হচ্ছে সংলাপ রচনা, আর খ হচ্ছে আমাদের ক্ষুদি গল্প। সবসময় সংলাপ দিবা, ক্ষুদি গল্প না। সংলাপ দিলে ডায়লগ, ইংলিশে হচ্ছে ডায়লগ, সংলাপ। সংলাপ দিলে 10-এ 10 পাওয়া খুবই সহজ। আর ক্ষুদি গল্প রচনা কি একটু দেখা যায় অন্যরকম, যেখানে আমাদের অনুচ্ছেদের সাথে মিল রেখে একটা গল্প বানাইতে হয়, মিলাইতে হয়, এটা কষ্টকর। তো 11 সবসময় ক উত্তর দিবা, 11 সবসময় কি উত্তর দিবা? ক। আর 12 যে কোনো একটা দিবা যেটা তোমার ভালো লাগবে। রচনা 20 নাম্বার, যেইটা তোমার ভালো লাগবে সেটা দিবা। 12 মধ্যে কোনো অপশন নাই, অপশন আছে, যেইটা তোমার কাছে ভালো লাগবে সেটা দিবা রচনা। 11 মধ্যে সবসময় ক দিবা, আর 12 মধ্যে যেইটা ভালো লাগে সেটা দিবা। এ হচ্ছে আমাদের ওভারঅল 12টা আইটেমের সাজেশন। আশা করি আমাদের ফুল মার্ক পেয়ে যাবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত আজকের ফার্স্ট ক্লাস। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।